হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ এ নিউ ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কোন টপিকের উপর বানানো হচ্ছে। সামনে সেপ্টেম্বর ইনটেক এবং জানুয়ারি ইনটেক, আপনারা অনেকেই এখন প্রিপারেশন নিয়ে বিজি। তো ভাবলাম এই মুহূর্তে আপনাদের জন্য প্রিকশনারি একটা ভিডিও বানাই। সেই চিন্তা থেকেই এই ভিডিওটার ডিজাইন করা। তো আমরা যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছি বা শুরু করেছি, আমরা প্রায় সময়ই 5টা কমন মিস্টেক করে থাকি, যে মিস্টেকগুলো আসলে করার ফলে আমাদের ব্যান্ড স্কোরটা কমে যায়, বা যে মিস্টেকগুলো যদি আমরা না করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ব্যান্ড স্কোরটা 0.5 থেকে 1 পর্যন্ত বেড়ে যায়। সেক্ষেত্রে আমরা একটা হ্যান্ডসাম বা আমাদের ডিজায়ার্ড ব্যান্ড স্কোর পেয়ে থাকি। আজকের ভিডিওতে আমি সেই কমন 5টা মিস্টেক নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম যে মিস্টেকটা আমরা করে থাকি সেটা হচ্ছে ইগনোরিং দ্য টেস্ট ফরম্যাট। এই বিষয়টা হচ্ছে যে আমরা যারা সংক্ষিপ্ত সময়ের জন্য প্রিপারেশন নেই, বা যারা কোনো কোচিং সেন্টারের হেল্প নেই না, বা কোনো প্রাইভেট টিউটরের হেল্প নেই না, 1 সপ্তাহ বা 2 সপ্তাহের প্রিপারেশনে আমরা পরীক্ষা দেওয়ার জন্য এক্সাম সেন্টারে চলে যাই, তারা ম্যাক্সিমাম সময় এই ভুলটা করে থাকে। তো যেহেতু আইএলটিএস একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট এবং প্রত্যেকটা টেস্টেরই একটা নির্দিষ্ট ফরম্যাট এবং ডিজাইন থাকে, এক্সাম হলে ঢোকার পূর্বে বা এক্সামে বসার পূর্বে আমাদেরকে অবশ্যই এই টেস্ট ফরম্যাটটা খুব ভালোভাবে জানতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু টেস্টে ভালো একটা রেজাল্ট আনতে পারবো না। যেহেতু প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই 4টা পার্ট থাকে, রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিং। তো এই 4টা পার্টের সাথে মিল রেখে আইএলটিএস টেস্টেরও 4টা পার্ট থাকে, অর্থাৎ সম্পূর্ণ টেস্টে 4টা সেকশন থাকে। 4টা সেকশন মিলে এই টেস্টটা হয়ে থাকে। তো এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, আমি এই কোনায় অথবা এই কর্নারে আমি সেই লিঙ্কটা দিয়ে দিব। তারপরও আমি এই ভিডিওতে কিছুটা আলোচনা করছি টেস্টের ফরম্যাটটা নিয়ে। আইএলটিএস টেস্টের টোটাল 4টা ধাপ থাকে। প্রথম ধাপে হচ্ছে আপনার লিসেনিং, রিডিং এবং রাইটিং টেস্ট হয়, এবং পরবর্তী ধাপে হচ্ছে স্পিকিং টেস্ট হয়। লিসেনিং, রিডিং এবং রাইটিং এই 3টা টেস্ট আপনার একই সিটিংয়ে একসাথে হয়ে থাকে, আর স্পিকিং টেস্টটা এই 3টা টেস্টের 1-2 দিন পরে বা ক্ষেত্র বিশেষে 1 সপ্তাহ পরে হয়ে থাকে। তো এখন তো আমরা জানতে পারলাম হচ্ছে ফরম্যাট সম্পর্কে। এরপর প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা কোয়েশ্চেন ফরম্যাট আছে, যেই কোয়েশ্চেন ফরম্যাটগুলো যদি আমরা না জেনে এক্সাম হলে যাই তাহলে আমরা ভালো একটা ব্যান্ড স্কোর আশা করতে পারবো না। কারণ এখানে আমার টেস্ট ফরম্যাটের সাথে অনেকগুলো ট্রিক্স এবং ট্রিক্স জড়িত আছে, যেই বিষয়গুলো ভালোভাবে যদি আমরা জানি তাহলেই কেবল আমরা একটা ভালো ব্যান্ড স্কোর এক্সপেক্ট করতে পারি। দ্বিতীয় যেই ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে অ্যাভয়েডিং টাইম ম্যানেজমেন্ট। আইএলটিএস টেস্টে টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে রিডিং এবং রাইটিংয়ের ক্ষেত্রে। এই 2টা সেকশনে আপনাকে অবশ্যই প্রপারলি টাইম ম্যানেজমেন্ট করে পরীক্ষাটা দিতে হবে। আদারওয়াইজ আপনি কখনোই সম্পূর্ণ অ্যান্সারটা শেষ করতে পারবেন না উইদিন দ্য স্টিপুলেটেড টাইম লিমিট, এবং সেক্ষেত্রে আপনি একটা ভালো ব্যান্ড স্কোরও পাবেন না। তো রিডিংয়ের ক্ষেত্রে যেটা হয় সেটা আমি প্রথমে আলোচনা করি। রিডিংয়ে আমাদেরকে 1 ঘন্টা সময় দেওয়া হয়, এবং 1 ঘন্টা সময়ের মধ্যে উই হ্যাভ টু সলভ 3 বিগ অ্যান্ড কমপ্লেক্স প্যাসেজেস, এবং সেই 3টা প্যাসেজের মধ্যে টোটাল 40টা কোয়েশ্চেন থাকে। প্যাসেজ 1-এ থাকে হচ্ছে 13টা, প্যাসেজ 2-এ 13টা, এবং প্যাসেজ 3-তে হচ্ছে 14টা কোয়েশ্চেন থাকে। প্যাসেজ 1 কম্পারেটিভলি ইজি হয়, প্যাসেজ 2 মডারেট, এবং প্যাসেজ 3 এক্সট্রিমলি হার্ড হয়ে থাকে, এবং প্যাসেজগুলো কিন্তু খুব বিশাল সাইজের হয়। সো এই 3টা প্যাসেজ 1 ঘন্টার মধ্যে পড়ে শেষ করে 40টা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া, ইটস ভেরি মাচ ডিফিকাল্ট ফর দ্য বিগিনিং স্টুডেন্টস। আমার নিজেরটা বলি, আমি যখন প্রিপারেশন শুরু করেছিলাম তখন এই 3টা প্যাসেজ পরে 40টা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে আমার 1 ঘন্টা 40 থেকে 1 ঘন্টা 45 মিনিট সময় লাগতো। কিন্তু মূল পরীক্ষায় তো আপনি সময় পাবেন হচ্ছে সর্বোচ্চ 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে আপনাকে সম্পূর্ণ টেস্ট শেষ করতে হবে। সো আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন যদি আপনি প্রপার টাইম ম্যানেজমেন্ট করতে না পারেন, এক্সাম হলে গিয়ে কিন্তু আপনি কখনোই 1 ঘন্টার মধ্যে আপনার টেস্ট শেষ করতে পারবেন না। আর এক্সাম হলে কিন্তু আপনাকে 1 সেকেন্ড সময়ও বেশি দেওয়া হবে না। যদি আপনি পেপার বেসড টেস্ট দেন তাহলে স্টপ রাইটিং লেখার সাথে সাথে আপনার খাতাটা জমা দিয়ে দিতে হবে। আর কম্পিউটার বেসড টেস্ট যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে সময় শেষ হওয়ার সাথে সাথে আপনার স্ক্রিনটা আউট হয়ে যাবে।
সো আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন আপনাকে ধীরে ধীরে সময়টাকে কমিয়ে আনতে হবে। আপনি প্রথম যেদিন টেস্ট দিবেন তখন আপনি স্টপ ওয়াচ চালু করে টেস্ট দিতে বসবেন। প্রথম টেস্টটাতে আপনি সময় নেন যতক্ষণ লাগুক। আপনি দেখেন যে আপনার এক্স্যাক্টলি কত সময় লাগছে টেস্টটা দেওয়ার জন্য। ধরা যাক যদি আপনি 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে টেস্ট শেষ করতে পারেন, সেক্ষেত্রে সেকেন্ড টেস্ট থেকে আপনার টার্গেট থাকবে প্রতি টেস্টে আপনি 2 থেকে 3 মিনিট করে টাইম কমিয়ে আনবেন। একটা পর্যায়ে ধীরে ধীরে দেখতে পারবেন যে আপনি উইদিন 60 মিনিটসের মধ্যে আপনার টেস্ট শেষ করে ফেলতে পারছেন। তখন আপনি ধরে নেবেন যে ইউ আর কমপ্লিটলি রেডি ফর দ্য মেইন টেস্ট। এটা গেল হচ্ছে রিডিং এর পার্ট। এখন আমি যদি রাইটিং নিয়ে আলোচনা করি, রাইটিং এর ফরম্যাটে আমাদের যেটা আছে একাডেমিক এবং জেনারেল ট্রেনিং বোথ আইএলসি রাইটিং এ 2টা আমাদের প্যারাগ্রাফ লিখতে হয়। এই 2টা প্যারাগ্রাফ লেখার জন্য আমাদেরকে শার্প 1 আওয়ার টাইম দেয়া হয়। এর মধ্যে আমাদেরকে প্যারাগ্রাফ দুটো লিখে শেষ করতে হবে। তো প্রথম প্যারাগ্রাফের জন্য আমাদেরকে সময় বরাদ্দ দেওয়া হয় হচ্ছে 20 মিনিট এবং শেষের প্যারাগ্রাফটার জন্য সময় থাকে 40 মিনিট। যদিও কোয়েশ্চেন পেপারে এভাবেই লেখা থাকে, বাট আপনি আপনার মতো করে টাইম ডিস্ট্রিবিউট করতে পারবেন 2টা প্যারাগ্রাফের জন্য। তবে আমি সাজেস্ট করব আপনি প্রথম প্যারাগ্রাফটার জন্য 20 মিনিট টাইম স্পেন্ড করেন এবং শেষেরটার জন্য 40 মিনিট, পারলে 45 মিনিট টাইম স্পেন্ড করেন। কারণ প্রথম প্যারাগ্রাফটাতে সাধারণত আপনার ব্যান্ড স্কোর থাকে 3 এবং শেষের প্যারাগ্রাফটা 2 নম্বর প্যারাগ্রাফটা থেকে আপনার ব্যান্ড স্কোর থাকে হচ্ছে 6। ওইটা দ্বিতীয় প্যারাগ্রাফটা হচ্ছে আপনার ভালো একটা ব্যান্ড স্কোর করার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং দ্বিতীয় প্যারাগ্রাফটা একটু এক্সপ্লেন করে একটু আইডিয়া জেনারেট করে লিখতে হয়। সো ওইটাতে একটু বেশি টাইম দেয়া আমি মনে করি যে গুরুত্বপূর্ণ। তো আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন এই 2টা প্যারাগ্রাফ যখন আপনি লিখবেন ওইরকম স্টপ ওয়াচ ধরেই লিখবেন ঘড়িতে যে আপনার কতক্ষণ টাইম লাগছে। যদি 1 ঘন্টার বেশি লাগে সেক্ষেত্রে আপনি প্রতিবার প্র্যাকটিসের সময় চেষ্টা করবেন কিছুটা সময় কমিয়ে আনতে আনতে যাতে 1 ঘন্টার মধ্যে আপনি শেষ করতে পারেন। নাম্বার 3 যে মিস্টেকটা আমরা করে থাকি সেটা হচ্ছে ফোকাসিং অনলি অন ওয়ান স্কিল। অর্থাৎ আমাদের যেহেতু সম্পূর্ণ টেস্টে 4টা সেকশন থাকে বা 4টা স্কিল আমাদেরকে আলাদাভাবে ডেভেলপ করতে হয়, আমরা করি কি ম্যাক্সিমাম সময় 1টা বা 2টা স্কিলের উপর বেশি গুরুত্ব দিয়ে থাকি। আইএলটিএস টেস্টে যেহেতু আমাদের টোটাল 4টা সেকশন থাকে, রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিং, এর মধ্যে দেখা যায় যে আমরা যে কোনো একটাতে অনেক বেশি স্ট্রং থাকি আর যে কোনো একটাতে অনেক বেশি উইক থাকি। যেমন আমার ক্ষেত্রে যেটা ছিলাম যে আমি স্পিকিংয়ে একটু বেশি দুর্বল ছিলাম, অন দ্য আদার হ্যান্ড আমি লিসেনিং এবং রাইটিংয়ে বেশ স্ট্রং ছিলাম। আর রিডিংয়ে একটু দুর্বলতা আমার কাজ করতো আর স্পিকিংয়ে বেশি দুর্বলতা কাজ করতো। প্রথম দিকে আমি ইংরেজিতে 2টা লাইন একটানা বলতে পারতাম না। সো আমি প্রথম দিকে যখন প্রিপারেশন শুরু করি তখন একটানা 2 মাস আমি শুধু স্পিকিং নিয়ে কাজ করেছি। তো স্পিকিং ডেভেলপ করার জন্য যখন আমি প্র্যাকটিস করতে থাকি একটা পর্যায়ে 2 মাস পরে গিয়ে দেখি যে আমার বাকি যে 3টা পার্ট সেই 3টা পার্ট আমি টাচই করিনি। অন দ্য আদার হ্যান্ড আমার এক্সাম চলে আসছিল, সো আই গট ভেরি স্কেয়ার্ড উইথ দোজ 3 পার্টস। তারপর আমি ওই 3টা পার্টে একটু বেশি সময় দেই। ওই 3টা পার্টে বেশি সময় দিতে গিয়ে দেখা যাচ্ছিল যে স্পিকিংয়ে আমি একটু সময় কম দিচ্ছিলাম, যার ফলে স্পিকিংটাতে আবার একটু দুর্বলতা তৈরি হচ্ছিল। সো আপনারা যারা প্রিপারেশন নেবেন আপনারা প্রথমে আপনাদের দুর্বল এবং স্ট্রং সাইডগুলো খুঁজে বের করবেন। তো যেই সাইডটা আপনার একটু বেশি দুর্বল সেই সাইডটাতে আপনি একটু বেশি সময় দেবেন। আমি একটু এক্সাম্পল করে ম্যাথ করে বুঝিয়ে দিচ্ছি। ধরা যাক আপনি প্রতিদিন 4 ঘন্টা পড়াশোনা করবেন আইএলটিএস প্রিপারেশনের জন্য। সো আপনি যদি 1 ঘন্টা করে প্রত্যেকটার জন্য দেন তাহলে 4টায় 4 ঘন্টা। এখন ধরে নেই আপনারও আমার মতো স্পিকিংয়েই দুর্বলতা আছে এবং আপনি লিসেনিংয়ে খুব ভালো, সেক্ষেত্রে লিসেনিংয়ের জন্য আপনি আধা ঘন্টা সময় দেন আর স্পিকিংয়ের জন্য 1.5 ঘন্টা সময় দেন। এইভাবে ইকুয়ালি যদি আপনি টাইমটাকে ডিস্ট্রিবিউট করতে পারেন তাহলে আপনার প্রিপারেশনটা সমান তালে এগিয়ে যাবে। একটা পর্যায়ে গিয়ে আপনি দেখবেন যে আপনি মোটামুটি 4টা পার্টেই সমান আয়ত্ত করে নিয়েছেন। 4 নাম্বার যেই ভুলটা আমরা করে থাকি সেটা খুবই ইম্পর্টেন্ট। সেই ভুলটা হচ্ছে যে নট বিল্ডিং ভোকাবুলারি ইন কনটেক্সট। বিষয়টাকে আমি একটু এক্সপ্লেন করি নিজের মতো করে। আমরা যখন আইএলটিএস প্রিপারেশন শুরু করি আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের ভোকাবুলারিতে বেশ দুর্বলতা আছে, অর্থাৎ আমাদের লেক্সিক্যাল রিসোর্সটা খুব বেশি স্ট্রং না। তখন আমরা আমাদের ভোকাবুলারির রেঞ্জটা বাড়ানোর জন্য নিজেদের মতো করে ভোকাবুলারি মুখস্থ করা শুরু করি। অনেকেই ডিকশনারি দেখে পড়েন, অনেকেই বাজার থেকে 2-একটা বই কিনে নেন, বই কিনে ভোকাবুলারি পড়তে থাকেন।
তো দেখা যায় যে আমরা কষ্ট করে 2 মাস 3 মাস সময় নিয়ে 3000 4000 ভোকাবুলারি মুখস্থ করে ফেলি, কিন্তু সেই ভোকাবুলারিগুলো অনেক সময় আমাদের কনটেক্সটের মধ্যে নাও হতে পারে। অর্থাৎ আমাদের যেই ভোকাবুলারিগুলো দরকার আমরা সেগুলো মুখস্থ না করে আমরা অন্য ভোকাবুলারি মুখস্থ করে ফেলছি। কারণ ইংরেজিতে ভোকাবুলারি কিন্তু অনেক, প্রায় আমার জানা মতে প্রায় 1 লাখের কাছাকাছি বা এর বেশিও হতে পারে। সো মুখস্থ করে আপনি শেষ করতে পারবেন না হাজার হাজার ভোকাবুলারি। আমাদেরকে হচ্ছে আমাদের কনটেক্সটের মধ্যে, অর্থাৎ কিছু কমন ভোকাবুলারি আছে, যেই ভোকাবুলারিগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। তো সেই ভোকাবুলারিগুলো আমরা পাবো কোথায়, সেটা হচ্ছে বড় কোয়েশ্চেন। সেই ভোকাবুলারিগুলোর জন্য আমাদের কিছু সোর্স রয়েছে, যে সোর্সগুলো ব্যবহার করলে আমরা সেই কমন ভোকাবুলারিগুলো পেয়ে যাব। সোর্স নাম্বার 1 হচ্ছে ডেইলি নিউজ পেপার। আমরা যারা বাংলাদেশে বসবাসকারী, আমাদের জন্য সবচেয়ে ভালো নিউজ পেপারগুলো হচ্ছে ডেইলি স্টার এবং নিউ এজ। আপনারা এই দুইটা পত্রিকা রেগুলারলি পড়বেন। এখন অনলাইনেই পত্রিকা পড়া যায়, সেটার জন্য আলাদা করে পত্রিকা কিনতে হয় না। আপনারা এই দুইটা পত্রিকা রেগুলারলি পড়বেন এবং এই দুইটা পত্রিকা পড়ার সময় যেসব ভোকাবুলারিগুলো আপনাদের কাছে অপরিচিত মনে হবে সেই ভোকাবুলারিগুলোই আপনারা নোট করে রাখবেন এবং মুখস্থ করবেন। যদি ইন্টারন্যাশনাল কোনো পত্রিকা পড়তে চান সেক্ষেত্রে আপনারা বিবিসি ফলো করতে পারেন। পাকিস্তানের একটা পত্রিকা আছে দ্য ডন এবং ইন্ডিয়ার একটা পত্রিকা আছে দ্য হিন্দু। দুইটা পত্রিকাই খুবই ভালো এবং খুব এনরিচড ভোকাবুলারি ইউজ করে তারা। এই পত্রিকাগুলো আপনারা পড়তে পারেন, সেক্ষেত্রেও আপনাদের ভোকাবুলারি ভান্ডারটা বেশ সমৃদ্ধ হবে। আমি রেগুলারলি পত্রিকাগুলো পড়তাম বিধায় আমার ভোকাবুলারি ভান্ডারটা খুব স্ট্রং ছিল। সো এটা গেল একটা সোর্স। 2 নাম্বার সোর্স হচ্ছে ক্যামব্রিজ বুক। আমরা সাধারণত ক্যামব্রিজ বুক থেকে প্র্যাকটিস করে থাকি। ক্যামব্রিজ বুক থেকে আপনারা রিডিং প্র্যাকটিস টেস্ট যখন দিবেন তখন ওই টেস্টগুলোতে আপনারা যেসব ভোকাবুলারি পাবেন অপরিচিত, প্রত্যেকটা ভোকাবুলারি আপনারা নোট করে আলাদাভাবে মুখস্থ করে ফেলবেন। এভাবে যদি আপনারা পত্রিকা এবং ক্যামব্রিজ বুক থেকে ভোকাবুলারিগুলো মুখস্থ করতে পারেন, এক পর্যায়ে দেখা যাবে যে আপনার ভোকাবুলারি রেঞ্জটা বেশ সমৃদ্ধ হয়ে গেছে এবং প্রত্যেকটা ভোকাবুলারি আপনার কনটেক্সটের সাথে রিলেটেড। আপনি এই ভোকাবুলারিগুলো রিডিং এর সময় বেনিফিট পাবেন, এই ভোকাবুলারিগুলো মুখস্থ থাকার কারণে আপনি রাইটিং এর সময় বেনিফিট পাবেন, স্পিকিং এও বেনিফিট পাবেন এবং লিসেনিং এ তো অবশ্যই বেনিফিট পাবেন। আমাদের লাস্ট এবং 5 নাম্বার মিস্টেক হচ্ছে প্র্যাকটিসিং উইদাউট প্রপার ফিডব্যাক। ফিডব্যাক জিনিসটা কি? ফিডব্যাকটা হচ্ছে আপনি যে প্র্যাকটিস করছেন সেটা একটু পেছন ফিরে তাকানো, যে আমি কতটুকু ডেভেলপ করলাম, এটাই হচ্ছে ফিডব্যাক। রিডিং এবং লিসেনিং প্র্যাকটিসের সময় আমরা খুব ইজিলি ফিডব্যাক পেয়ে থাকি, কারণ এই টেস্টগুলো যখন আমরা বাসায় দেই তখন আমরা সেই অ্যান্সারগুলো বইয়ে পেয়ে থাকি। সেই অ্যান্সারগুলো দেখলে আমরা বুঝতে পারি যে আমাদের কয়টা কোয়েশ্চেন ভুল হয়েছে এবং আমরা কিন্তু অ্যানালাইসিস করে সেই ভুলগুলো কেন হয়েছে সেটা বের করতে পারি। বাট স্পিকিং এবং রাইটিং এর ক্ষেত্রে এই জিনিসটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। যারা আমরা বাসায় বসে প্রিপারেশন নিচ্ছি তারা কিভাবে রাইটিং এবং স্পিকিংয়ে ফিডব্যাক নিব সেই বিষয়টা আমি এই ভিডিওতে একটু আলোচনা করব। আমি বাসায় বসে প্রিপারেশন নিয়েছিলাম, আমি কিভাবে আমার ফিডব্যাকগুলো কালেক্ট করতাম সেটা আমি এই টিপসগুলো আপনার সাথে একটু শেয়ার করলে আপনি বুঝতে পারবেন যে এই ফিডব্যাকগুলো আপনি কিভাবে নেবেন। স্পিকিং যখন আমি প্র্যাকটিস করতাম তখন আমি প্রত্যেকটা প্র্যাকটিস আমার মোবাইল ফোনে রেকর্ড করতাম, যার ফলে আমি যখন ওই রেকর্ডেড ভার্সনটা আবার শুনতাম তখন আমি বুঝতে পারতাম যে আমি কি কি ভুল করেছি, কোন কোন ওয়ার্ডগুলো আমার ব্যবহার করা দরকার ছিল এবং আমি কোথায় গ্রামাটিক্যাল মিস্টেক করেছি। তো এই বিষয়গুলো আমি রেকর্ডিং শোনার সময় আমি আইডেন্টিফাই করতে পারতাম এবং পরবর্তীতে যখন আমি আবার প্র্যাকটিস করতাম ওই ভুলগুলো মাথায় রেখেই প্র্যাকটিস করতাম, ওই ভুলগুলো মাথায় রেখেই আমি কথা বলতাম যাতে আমি ওই ভুলগুলো শুধরে নিতে পারি। তো এই যে আমার রেকর্ডের যে ভার্সনটা ছিল সেটা ছিল আমার জন্য ফিডব্যাক। আর রাইটিং এর ফিডব্যাক নিয়ে আমি আসলে প্রথমে একটু টেনশনে ছিলাম যে আমি কাকে দিয়ে আমার রাইটিংটা ইভ্যালুয়েট করাবো। আমি এরকম কাউকে খুঁজে পাচ্ছিলাম না, যেহেতু আমি কোচিং করিনি। তো একটা পর্যায়ে আমি চ্যাট জিপিটির সাথে পরিচিত হই এবং চ্যাট জিপিটি সম্পর্কে একটু স্টাডি করে জানতে পারি যে চ্যাট জিপিটি আমাদেরকে রাইটিং প্রিপারেশন নেওয়ার জন্য খুব ভালোভাবে হেল্প করতে পারে। তো আমি একটা টপিকের উপর লিখতাম, লিখে সেই লেখাটা চ্যাট জিপিটিকে দিতাম, দিয়ে বলতাম যে আমার এই লেখাটাকে তুমি ইভালুয়েট করো যে আমি আইএলসে কত ব্যান্ড স্কোর পাবো। আপনারা চাইলে আপনাদের লেখাগুলা চ্যাট জিপিটিকে দিতে পারেন, চ্যাট জিপিটি খুব সুন্দরভাবে আপনাদেরকে ইভালুয়েট করে দিবে যে আপনি কত পাবেন। এমনকি আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন যে এই লেখাটা রিরাইট করে দিতে, চ্যাট জিপিটি সেটা সুন্দর করে রিরাইট করে দিবে এবং চ্যাট জিপিটির যে রাইটিংটা হবে সেটা হবে হচ্ছে ব্যান্ড স্কোর 9 ইকুইভ্যালেন্ট রাইটিং।
অর্থাৎ আপনি চ্যাটজিপিটির মাধ্যমে খুব ভালো লেভেলের একটা রাইটিং এক্সাম্পলও পেয়ে যাবেন। আপনি যে কোনো টপিক চ্যাটজিপিটিকে দিয়ে দিবেন আইএলস রাইটিংয়ের, চ্যাটজিপিটি সুন্দরভাবে আপনাকে ব্যান্ড স্কোর 9 ইকুইভ্যালেন্ট একটা অ্যান্সার দিয়ে দিবে। এবং আপনি যদি নিজেও লিখে চ্যাটজিপিটিকে দেন, চ্যাটজিপিটি সেটা সুন্দরভাবে ইভালুয়েট করে দিবে এবং আপনি কোথায় কোথায় ভুল করছেন সেটাও চ্যাটজিপিটি আপনাকে ধরিয়ে দিবে। চ্যাটজিপিটি ব্যবহার করে কিভাবে আপনি রাইটিং ইভালুয়েট করবেন সেটা নিয়ে যদি একটা বিস্তারিত ভিডিও চান, সেটা আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আপনাদের জন্য করে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন তারা আমার এই ভিডিওতে যে টিপস এবং ট্রিক্সগুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন, সেগুলো একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। তাহলে আমি আশা করি যে আপনাদের প্রিপারেশনটা আরেকটু স্মুথ হবে, আপনারা একটা ভালো ব্যান্ড স্কোর পাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আইএলস রিলেটেড যে কোনো কোয়েশ্চেন যদি আপনাদের থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে অ্যান্সার দেওয়ার। সবাই ভালো থাকবেন, গুড লাক।